হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমার নাম মিলন। আজকে প্রিলিমস ব্যাটসের একটা ইম্পর্টেন্ট আর্টিকেল আমরা ডিসকাস করতে চলেছি, যেটি ইউপিএসসি প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আজকে যদি আমরা নিউজ পেপার আর্টিকেল দেখি, তো আমরা দেখতে পাবো এনসিআরটি আস্ক পাবলিক টু রিটার্ন ক্লাস ইট টেক্সট বুক ডিলিট পোস্ট। এইটি হচ্ছে আজকে নিউজ পেপারের হেডিং, এবং এই নিউজটি বিগত 3-4 দিন ধরে নিউজে আছে। আমরা এখানে দেখে নেব কনটেক্সট কি, যেখানে এনসিআরটি কেন এখানে ইনভলভ হয়েছে, কোর্ট কেন এখানে ইনভলভ হয়েছে, কি জাজমেন্ট দিয়েছে, আর এই দুজনকার মধ্যে যে দ্বন্দ্ব চলছে বা বিবাদ চলছে সেই রিলেটেড কিছু ইনফরমেশন, যেটি আমাদের ইউপিএসসি প্রিলিমস পয়েন্ট অফ ভিউ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো যদি আমরা ইউপিএসসি প্রিলিমস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখি, এখানে কোশ্চেনে তোমরা দেখতে পাবে 2022-এ একটি কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল কন্টেম্পট অফ কোর্ট দিয়ে। এই কন্টেম্পট অফ কোর্ট অ্যাক্ট এই থিমের উপর বেস্ট করে আমাদের যে আর্টিকেল যেটি আজকে ডিসকাস করব, এটিও কিন্তু সেম থিমের উপর আমরা ডিসকাস করব। কেন সুপ্রিম কোর্ট এনসিআরটিকে জাজমেন্ট দিয়েছে, কী জন্য হয়েছে, কী করেছে, সে আমরা একটু ডিটেলসে জানবো, যেগুলো ইউপিএসসি প্রিলিমস পয়েন্ট অফ দিয়ে খুবই ইম্পর্টেন্ট। তো দেখো কনটেক্সট হচ্ছে এটাই, রিসেন্ট টাইমে এনসিআরটি ক্লাস 8-এর চ্যাপ্টারে, সোশ্যাল সায়েন্সের একটা চ্যাপ্টারে তারা লিখেছিল কি না, করাপশন ইন জুডিশিয়ারি। তো এই স্পেসিফিক এই চ্যাপ্টারটি দেওয়ার জন্য, এই নামটি লেখার জন্য সুপ্রিম কোর্ট এখান থেকে অবজেকশন তুলেছে যে না, এই নামটি কিন্তু এই চ্যাপ্টারটি স্পেসিফিক্যালি যে এই নামে করাপশন এন্ড জুডিশিয়ারি কিন্তু দেওয়া যাবে না। এতে কি হচ্ছে না, এতে হচ্ছে গিয়ে যে জুডিশিয়ার উপর যে আস্থা, ভরসা, বিশ্বাস মানুষের, সেটা কিন্তু উড়ে যেতে পারে। তো মেন প্রবলেমের সূত্রপাত এখান থেকেই। এরপর অনেক ইনস্টিটিউট আছে বা যারা ক্রিটিসিজম করছে যে জুডিশিয়ারিকে কেন আমরা ক্রিটিসাইজ করতে পারবো না, কোয়েশ্চেন মার্ক উঠছে। এখান থেকে একটা কোয়েশ্চেন মার্ক নিশ্চয়ই ওঠা উচিত, কেন যদি করাপশন হয়, আমরা তো প্রায় নিউজ পেপার পড়ে থাকি। যেমন কিছুদিন আগেই দেখেছিলাম যে একটা দিল্লির হাইকোর্টের একটা জাজের রুমে যখন আগুন লেগেছিল, অগ্নিসংযোগ হয়েছিল, সেখান থেকে মোর দেন সিক্সটি করোড় নগদ ক্যাশ পাওয়া যায়। তো সেখান থেকে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, করাপশন তো জুডিশিয়ারিতে হয়, কিন্তু সেটা কেন আমরা বলতে পারবো না? বাক স্বাধীনতা অধিকার কি কারণ নেই তাহলে? কোয়েশ্চেন এখান থেকে একটা উঠছে যে বাক স্বাধীনতা অধিকার যাচ্ছে কোথায় তাহলে? কীভাবে এটা ইন্টারপ্রেট করা হবে? তো সেখান থেকে একটা দ্বন্দ্ব, একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আসছে, একটা এনসিআরটি ভার্সেস জুডিশিয়ারি। তো এখানে আমরা কিছু ইম্পর্ট্যান্ট ফ্যাক্টস আমরা একটু দেখে নেব। কনটেক্সট তোমাদেরকে যেটা বললাম, যে রিসেন্টলি আফটার ব্ল্যাঙ্কেট অ্যান্ড কমপ্লিট ব্যান ইম্পোজ বাই দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, দ্য ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ ট্রেনিং ইনস্টিটিউট উইথড্র এ ক্লাস 8 সোশ্যাল সায়েন্স টেক্সট বুক। ঠিক আছে, এবারে এনসিআরটি সম্বন্ধে বেসিক কিছু কিছু জিনিস আমরা একটু দেখে নিচ্ছি। এনসিআরটি কী জিনিস, এটা কোন মিনিস্ট্রি আন্ডারে আছে। যেমন এটি হচ্ছে কি অটোনোমাস একটা অর্গানাইজেশন, আন্ডার কি না মিনিস্ট্রি অফ এডুকেশন। একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা একটু মাথায় রেখো, কারণ যেহেতু আমরা সবাই এনসিআরটি বই পড়ি আমরা, তো এইটুকু আমরা জেনে রাখা দরকার উচিত, যেমন কোন মিনিস্ট্রির আন্ডারে এটা আসে। অবজেক্টিভ কি এনসিআরটির অবজেক্টিভ হচ্ছে গিয়ে আমাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইন টার্মস অফ কন্টেন্ট, সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়াল, এডুকেশনাল কিডস, এইসব মাল্টিমিডিয়া ডিজিটাল ইনভলভ আছে এটার মধ্যে। রোল কি, অ্যাক্টস এজ এ নোডাল এজেন্সি ফর দ্য স্কুল এডুকেশন সাপোর্টিং পলিসিস লাইক ন্যাশনাল এডুকেশন পলিসি এনইপি 2020। এর প্রভিশনগুলো একটু পড়ে নিও, যেগুলো ইম্পর্টেন্ট। কালচারাল এক্সচেঞ্জ হিসেবে কাজ করে এনসিআরটি, খুব ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, কি এনসিআরটি অ্যাজ অ্যান ইমপ্লিমেন্টেশন এজেন্সি ফর বাইলেটারাল কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম উইথ আদার কান্ট্রিজ ইন দ্য ফিল্ড অফ দ্য স্কুল এডুকেশন। এটা খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ইন দ্য ফিল্ড অফ স্কুল এডুকেশনের জন্যই ও কিন্তু কালচারাল এক্সচেঞ্জ হিসেবে কাজ করে। আচ্ছা, কি অর্গানাইজেশন স্ট্রাকচার, তোমরা যেহেতু অ্যাসপায়ারিং বিউরোক্র্যাটস, তো তোমাদের জানিয়ে রাখা দরকার যে অর্গানাইজেশন স্ট্রাকচার কি এনসিআরটির। না এটার প্রথমেই আমরা জানি হেডকোয়ার্টার কোথায়। হেডকোয়ার্টার আমরা জেনে নিই যে দিল্লিতে, অরবিন্দ মার্গ।
ইউনিয়ন মিনিস্টার অফ দ্য এডুকেশন ইজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য জেনারেল বডি এনসিআরটি, এবং আদার্স মেম্বার্স কারা কারা আছে না, অন্যান্য স্টেটের যারা স্টেট মিনিস্ট্রি অফ এডুকেশন, মিনিস্টার অফ এডুকেশন, তারা অল স্টেট অফ ইউনিয়ন টেরিটরি। এডুকেশনাল গভর্নেন্স, এডুকেশন কিন্তু আগে স্টেট লিস্টে ছিল। এবারে বলো যে এটাকে কোন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের থ্রু এটাকে কিন্তু কনকারেন্টে নিয়ে আসা হয়। এটা কিন্তু নিয়ে আসা হয় 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এটাকে কিন্তু কনকারেন্ট লিস্টে আনা হয়। কনকারেন্ট মানে হচ্ছে কি এটাই, যেখানে স্টেট প্লাস সেন্ট্রাল দুজনেই কন্ট্রোল করতে পারবে, কিন্তু যদি ইন কেস কোনো রকম পয়েন্ট অফ ভিউ থেকে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আসে, তো সেখানে কিন্তু সেন্ট্রালের যে পাওয়ার সেটা কিন্তু লাগু হবে। আচ্ছা, এই 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে আরও এই কিছু কিছু জিনিস সেগুলো স্টেট লিস্ট থেকে কনকারেন্টে নিয়ে আসা হয়। তার মধ্যে কী কী ছিল? তার মধ্যে যেমন একটা ছিল ওয়েটস অ্যান্ড মেজার্স, প্রোটেকশন অফ অ্যানিম্যালস অ্যান্ড বার্ডস, অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস, এডুকেশন অ্যান্ড এনভায়রনমেন্ট। এই 5টি জিনিস কিন্তু 42nd অ্যামেন্ডমেন্ট থ্রু স্টেট লিস্ট থেকে কনকারেন্টে নিয়ে আসা হয়। এরকম ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এগুলো একটু তোমরা একটু মাথায় রেখে নিও, কারণ এগুলো প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, যে কোন অ্যামেন্ডমেন্টে কী কী জিনিস নিয়ে আসা হয়েছিল। আর এডুকেশন তো অবভিয়াসলি খুবই ইম্পর্টেন্ট, আর যেহেতু যেহেতু এটা ডাইরেক্ট লিঙ্ক করছে এনসিআরটির সাথে, তো সেই পয়েন্ট অফ ভিউ খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আমরা দেখে নেব কিছু কনস্টিটিউশন অ্যান্ড লিগ্যাল ডাইমেনশন, যেগুলো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আসছে সুপ্রিম কোর্ট থেকে। কারণ সুপ্রিম কোর্ট কী বলতে চাইছে? সুপ্রিম কোর্ট বলতে চাইছে যে আমাদের নিজস্ব একটা সোভরেনিটি আছে, এবং জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স, এই যে টার্মটি দিচ্ছে জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স। এবারে জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স এই যে টার্মটি আসছে, এটি কোথা থেকে ডিরাইভ করছে সুপ্রিম কোর্ট? সুপ্রিম কোর্ট বলতে চাইছে যে কম্প্রেন্ড দ্য বেসিক স্ট্রাকচার অফ দ্য ডক্টরিন। আচ্ছা, তোমরা বলে বেসিক স্ট্রাকচার অফ ডক্টরিন কোন কেস থেকে নিয়ে আসলে? এটি নিয়ে আসলে কেশবনন্দ ভারতী কেস। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটি কিন্তু কনস্টিটিউশনের মেনশন নেই, নট মেনশন ইন দ্য কনস্টিটিউশন। ইউপিএসসি কিন্তু এরকম কোয়েশ্চেন ফ্রেম করতে পারে যে বেসিক স্ট্রাকচার অফ ডক্টরিন মেনশন ইন দ্য কনস্টিটিউশন, বা ডাইরেক্টলি মেনশন বাই কনস্টিটিউশন, এরকমভাবেও কিন্তু তোমাদেরকে কনফিউজ করতে পারে। তো তোমরা প্লিজ এই পয়েন্টটা মাথায় রেখো। এটি কিন্তু জুডিশিয়াল যে ইন্টারপ্রিটেশন থ্রু এসেছিল, এবং সেটি ফাইনাল জাজমেন্ট কোথায় না কেশবনন্দ ভারতী কেস। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা জাজমেন্ট 1973। ফ্রিডম অফ এক্সপ্রেশন অ্যান্ড ইনস্টিটিউশনাল ইন্টিগ্রিটি, আর্টিকেল 19(1)(a) সুপ্রিম কোর্ট বলছে যে আর্টিকেল 19(1)(a) থ্রু যে আমাদের সবাইকার একটা বাক স্বাধীনতা অধিকার তো আছে, কিন্তু সেখানে পুরোপুরি না, সেখানে একটা কমপ্লিটলি একটি যে আমরা বলতে পারবো কোনো ইনস্টিটিউটের এগেনস্টে বা যা কিছু ভাবে, সেটা কিন্তু না। আমাদেরও একটা কিন্তু এই যে অধিকারটা বাক স্বাধীনতা, এটা কিন্তু নট অ্যাবসলিউট, এটা কিন্তু মাথায় রেখো। এবং এটা কোন আর্টিকেলের থ্রু আসছে না, এটা আসছে আর্টিকেল 92 এর মাধ্যমে, যেখানে বলা হয় রিজনেবল রেস্ট্রিকশনস, যে সেখানে কিছু রিজনেবল রেস্ট্রিকশন আছে। হ্যাঁ, তুমি যা কিছু বলতে পারো, কিন্তু এমন কিছু না যেটাতে কিন্তু সুপ্রিম কোর্টের যেটা ইন্টিগ্রিটিতে হানি হয়। এবং সেটির আর্টিকেল কোথা থেকে আসছে? আর্টিকেল 92 রিজনেবল রেস্ট্রিকশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর্টিকেল একটি। আর আর্টিকেল 91-এর মধ্যে আরও যে আর্টিকেল রয়েছে, একটু তোমরা একটু রিভিশন করে নিও লক্ষ্মীকান্ত থেকে, কারণ পলিটিতে দেই কোশ্চেন যে হামেশা এগুলো অল্টারনেট ইয়ার জিজ্ঞেস করে নেই। আর্টিকেল 90, আর্টিকেল 14, 21, 23, এইসব আর্টিকেলগুলো একটু ইম্পর্টেন্ট। ইউপিএসসি একটু বেশি ফোকাস করে আসো আর্টিকেলগুলোর উপর। এখানে একটা আর্টিকেল আছে, আর একটি আর্টিকেল না, একটা পয়েন্ট আছে কন্টেম্পট অফ কোর্ট বলে। সুপ্রিম কোর্ট কি বলে? সুপ্রিম কোর্ট বলছে যে না, যদি কেউ এনিওয়ান ডিফাম করে কোর্টকে, তো সেটা কিন্তু ডিফাম করার চেষ্টা করে, সেটা কন্টেম্পট অফ কোর্টের
আওতায় আসবে। একটা কেস ছিল প্রশান্ত ভূষণ বলে একজন, তিনি একজন মনে হয় আইনজীবী ছিলেন এবং তার উপর কন্টেম্প্ট অফ কেস করা হয়েছিল এবং সেই কেসের ভিত্তি করে 2022 সালে কোশ্চেনটি কিন্তু ফ্রেম করা হয়েছিল। ইউপিএসসির এই কোশ্চেনটি 2022 কন্টেম্প্ট অফ কোর্ট। এই জন্যই বললাম যে এই আর্টিকেলটি কেন এত ইম্পর্টেন্ট। কন্টেম্প্ট অফ কোর্ট কী বলা হয়, এখানে দুটো আর্টিকেল আছে। একটা হচ্ছে আর্টিকেল 129 যেটার মধ্যে সুপ্রিম কোর্ট আছে, একটা হচ্ছে আর্টিকেল 215 যেটার মধ্যে হাইকোর্ট আছে। যেখানে দু রকমের কন্টেম্প্ট হয়, একটা হচ্ছে সিভিল কন্টেম্প্ট, একটা হচ্ছে ক্রিমিনাল কন্টেম্প্ট। সিভিল কন্টেম্প্ট কি? আরে কন্টেম্প্ট অফ কোর্ট যেটা, এটা ডিরেক্ট কোথা থেকে করা হয় না, কন্টেম্প্ট অফ কোর্টস অ্যাক্ট 1971 ইট ইজ ক্যাটাগরাইজড অ্যাজ সিভিল as well as criminal. Civil content a willful disobedience of orders undertaking, or criminal content as scandalizing the court or interfering with justice. Article 129 directly deal with Supreme Court of India. এটা কিন্তু মাথায় রেখো এই পয়েন্ট। আর কন্টেম্প্ট অফ কোর্ট হলে কিন্তু সুপ্রিম কোর্টের পাওয়ার থেকে পাওয়ার টু পানিশ ফর ইটস ওন কন্টেম্প্ট। ঠিক আছে, এই পয়েন্টটা মনে রেখো। তো এই আর্টিকেল মোটামুটি আমরা কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দেখলাম, যেখানে এনসিআরটি কোন মিনিস্ট্রির আন্ডারে আসে, তার অবজেক্টিভ কী, তার গোল কী, বোর্ড মেম্বার কে কে আছে ওইখানে। আর সাথে আমরা দেখলাম যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কীভাবে হচ্ছে সুপ্রিম কোর্টের সাথে, সুপ্রিম কোর্টের যে নিজস্বতা যে সোভরেনিটি আছে, ইন্টিগ্রিটি আছে, তো সেই জিনিসগুলো কীভাবে ডাইলুট হচ্ছে এনসিআরটির সাথে। যে আর একটা সব থেকে জিনিস যেটা বড় দেখলাম যে আর্টিকেল 19(1) এবং 2, যে কীভাবে আর্টিকেল 19(1) 2 এখানে ইনভলভ হচ্ছে। তো সামারি এটাই। তো মোটামুটি আমরা দেখলাম এইটুকু জিনিসেই, যে এখানে কীভাবে ইম্পর্টেন্ট কিছু ডেটা ফ্যাক্টস আমরা দেখলাম, যেখানে সুপ্রিম কোর্ট কীভাবে ইন্টারপ্রেট করছে। তো তোমরা এই কন্টেন্ট তোমরা কিন্তু পড়ে নিও, যেটা ইউপিএসসি প্রিলিমস পয়েন্ট অফ দিয়ে খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তোমাদের আরেকটা কথা জানিয়ে রাখি, এই কন্টেন্ট তোমরা কিন্তু বেঙ্গলি প্লাস ইংলিশ দুটোতে পেয়ে যাবে। আমাদের রাইস আইস ওয়েবসাইটে তোমরা চলে আসো, ভিজিট করো, সেখানে তোমরা এই কন্টেন্ট পেয়ে যাবে। প্লাস মেন্স পয়েন্ট অফ ভিউ থেকে যারা প্রিপারেশন নিতে চাইছো বা কন্টেন্ট চাইছো, তো তোমরা কিন্তু সেই কন্টেন্টও কিন্তু তোমরা ডেলি নিউজ পেপার থেকে, দ্য হিন্দু নিউজ পেপারে যা যা আর্টিকেল থাকে মেন্স পয়েন্ট অফ যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে, যেগুলো ডেটা, ফ্যাক্টস, কমিটি রেকমেন্ডেশন, মাল্টি ডাইমেনশনাল, এই সব কিছুতে কিন্তু আমাদের কমপ্লিট একটা প্যাকেজ তোমরা পেয়ে যাবে। একটি ওয়েবসাইটের মধ্যে তোমরা পেয়ে যাবে, রাইস আইস ওয়েবসাইট তোমরা ভিজিট করতে পারো। আর এই কন্টেন্টটা তোমরা কিন্তু সেম বেঙ্গলি প্লাস ইংলিশে পেয়ে যাবে। ঠিক আছে, আর একটা তোমাদের কথা জানিয়ে রাখি, এই যে প্রিলিমস তো এখন সামনেই, তো আমরা সেই প্রিলিমসকে মাথায় রেখেই আমরা একটা প্রোগ্রাম লঞ্চ করেছি। সেটা হচ্ছে গিয়ে কি না, ইউপিএসসি প্রিলিমস টেস্ট সিরিজ, যেটা 599 রুপিস, যেখানে তোমরা 40টা জিএস টেস্ট পেয়ে যাবে প্লাস 12টি সিস্যাট টেস্ট পেয়ে যাবে, এবং এটি কমপ্লিটলি এবং ইউপিএসসি প্যাটার্নকে মাথায় রেখে। ইউপিএসসি যেভাবে টেমপ্লেট ইউজ করে এক্সামিনেশনে, যেরকমভাবে ওরা কোয়েশ্চেন ফ্রেমকে, সেই কোয়েশ্চেনের উপর বেস করেই তোমরা কিন্তু পেয়ে যাবে 52টা টেস্ট টোটাল। আর এটা তোমরা ট্রাই নাও, কারণ তোমরা নিজেরাই বুঝতে পারবে এর ইম্প্রুভমেন্ট কী। আর আমাদের যথেষ্ট এটা ওয়েল রিসার্চ করে কিন্তু কোয়েশ্চেন বানানো হচ্ছে। প্লাস তোমাদের আরেকটা কথা জানিয়ে রাখি, প্রিলিমস প্লাস মেন্সের জন্য আমরা উইকলি ম্যাগাজিন নিয়ে আসছি। উইকলি ম্যাগাজিন তোমার 7 দিন অন্তর অন্তর তোমরা যদি মিনিভাবে পড়তে চাও, অনেক সময় কী হয় না, ম্যাগাজিন আমরা 100 পেজ 130 পেজ হয়ে যায়, পড়তে একটু খারাপ লাগে বা নিজেদের উপর কষ্ট হয়, বাল্কি লাগে একটু। তো তোমরা 7 ডে তোমরা পড়ে নাও। 7 ডেতে কী হবে, তোমরা একটা হালকা হবে এটা জিনিসটা, কারণ এটা ম্যাক্সিমাম 20 to 20 পেজেস 5 পেজেস মধ্যে আসছে। তোমরা এখানে এমসিকিউ পেয়ে যাবে। প্লাস মেন্সের জন্য তোমরা প্র্যাকটিস কোয়েশ্চেন পেয়ে যাবে। তোমরা এই কোয়েশ্চেন তোমরা লিখে আমাদের রাইস আইস ওয়েবসাইটে দাও, আমরা সেখানে এভালুয়েট করে দিয়ে দেবো। তো এই কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ডস ফ্যামিলির সাথে তোমরা একটু শেয়ার করে দিও। আর অনেক অনেক ধন্যবাদ এই সেশনটি অ্যাটেন্ড করার জন্য। থ্যাংক ইউ সো মাচ।